এবার শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে। হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করে কঠিন তুপের মুখে পড়েছে এই মুহূর্তে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ ভয়াবহ তুপের মুখে পড়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনা করে। তার ফেসবুক পোস্টকে ঘিরে জামাত বিএনপি সরাসরি আক্রমণ করে এই হাসনাতের উপর। শেখ হাসিনা ভালো না, কিন্তু তার রেখে যাওয়া সবকিছুই ভালো, সবকিছুই ভালো। উনি যে আইন কানুন রেখে গেছে, যে সংবিধান রেখে গেছে, এগুলা সবই ঠিক আছে, খালি শেখ হাসিনা ভালো না। বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো। বিএনপির একাংশ সেটা ফিল করছে, তারা ঘটনা টের পেয়েছে এবং চারদিকে প্রভাব পড়তে শুরু করেছে। দর্শক, বিএনপি এবং আওয়ামী লীগ এক নয়। অনেক দিক থেকে আওয়ামী লীগের চেয়ে বিএনপি ভালো। এই যে অভিযোগ করা হতো বিগত সরকারের শাসনামলে প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। এদিকে রাজনীতিতে ফের আলোচনায় শেখ হাসিনা। এবার দুপুরের পর শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বিএনপিকে সোজা করতে এমন ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে ছাত্র জনতা। হঠাৎ করেই কপাল খুলে গেল আওয়ামী লীগের। হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টকে ঘিরে আওয়ামী লীগের কপাল খুলেছে। এইদিকে হাসনাত আব্দুল্লাহ তুপের মুখে পড়ে বিএনপি এবং জামাত সরাসরি হাসনাতের উপর আক্রমণ করেছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিয়ে এই পোস্ট দেওয়ার কারণে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় এবং অনেকে সরাসরি বলতেছে, একটা সময় শেখ হাসিনা বলছিল যে হাসনাত আব্দুল্লাহ তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারবে। এখন সেই কথাটাই সবাই মিলাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ ভুল বুঝেছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে হাসনাতের অবস্থা কি হয় এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে নতুন অনেক ঘটনা ঘটতেছে এই মুহূর্তে সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। সময় যত গড়াচ্ছে সংবিধান সংস্কার ইস্যুতে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলগুলোর মধ্যকার বিরোধ ততই তীব্র আকার ধারণ করছে। এরই মাঝে গণভোট ইস্যুতে সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত সহ 11 দলীয় জোট। রাজনৈতিক এই উত্তাপের মধ্যে এবার শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কি আছে সেই পোস্টে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না, এই জন্য তার প্রতিবাদে আমরা চলমান সংবিধান সংস্কার নিয়ে বিএনপি এবং জামাত এনসিপি জোটের বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একদিকে বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নাদেশকে অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল বলে দাবি করছে, অন্যদিকে বিরোধী দলগুলো বলছে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। ফলে পাল্টাপাল্টি এই অবস্থানের কারণে রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এমন রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। মাত্র দুবাক্যের এই বক্তব্য চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রশ্নে ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মূলত সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে চলমান রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটেই তার এই মন্তব্য এসেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে সরকার ও বিরোধী জোটের মধ্যে ইস্যুতে বিরোধ তীব্র আকার ধারণ করেছে, যা ধীরে ধীরে রাজপথের কর্মসূচি পর্যন্ত গড়িয়েছে। এরই ধারাবাহিকতায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। ঘোষণা অনুযায়ী আগামী 4 এপ্রিল বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জোটের নেতারা। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সংস্কারকে ধামাচাপা দিয়ে শুধুমাত্র সংবিধানে সংশোধনী আনতে চায়। তার অভিযোগ, বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে আসছে এবং রাজপথের আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।
সব মিলিয়ে সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট প্রশ্নে সরকার ও বিরোধী দলগুলোর বিরোধ এখন স্পষ্ট রাজনৈতিক সংঘাতের রূপ নিচ্ছে। এর মধ্যে হাসিনা আমল নিয়ে হাসনাত আব্দুল্লাহর এই রহস্যময় পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে, যা সামনের দিনের রাজনীতিতে আরও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো। বিএনপির একাংশ সেটা ফিল করছে, তারা ঘটনা টের পেয়েছে এবং চারিদিকে প্রভাব পড়তে শুরু করেছে। দর্শক, বিএনপি এবং আওয়ামী লীগ এক নয়। অনেক দিক থেকে আওয়ামী লীগের চেয়ে বিএনপি ভালো, আবার অনেক দিক থেকে আওয়ামী লীগের চেয়ে বিএনপি খারাপ। তবে তাদের পরিণতি এক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখেন, বিএনপি ক্ষমতায় এসে যে একদম আওয়ামী লীগের মতো অপশাসন ফেসিবাদ কায়েম করে ফেলেছে অলরেডি, না, অনেক ভালো কাজ করছে। কিন্তু ছোট ছোট দুই একটা কাজ যেগুলো তাদেরকে ফেসিবাদের দিকে নিয়ে যাবে এবং আলটিমেটলি আওয়ামী লীগের মতো পরিণতি তাদেরকে ভোগ করাবে। আওয়ামী লীগ যা করতো, দেখেন, আওয়ামী লীগ কি ভালো কাজ করেনি? আওয়ামী লীগ অসংখ্য ভালো কাজ করেছে, বরং আওয়ামী লীগ যে ভালো কাজ করেছে সেগুলো বিএনপি সরকারকে করতে কয়েক জনম লাগবে। কিন্তু খারাপ কাজ এবং জনবিরোধী কাজ যতটুকু আওয়ামী লীগ করেছে ওই ফুটপ্রিন্ট অনুসরণ করছে বিএনপি সরকার। দর্শক, বিএনপি একটা উপলব্ধি নিয়ে আলোচনা করছি। মাননীয় তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন তিনি বলছেন, জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো পরিণতি হবে। হ্যাঁ, এটাই হচ্ছে উপলব্ধি। জহিরুদ্দিন স্বপন অলওয়েজ সংস্কারপন্থী। তিনি বিএনপিকে সঠিক পথে রাখতে নানান চেষ্টা করেছেন, তারপরে তিনি বিএনপিতে টিকে আছেন, এটা তার ভাগ্য। হোয়াটএভার, জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো পরিণতি হবে, দিস ইজ ট্রু। এখন দেখেন, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ বাতিল করার চিন্তা করছে, তারা বাতিল করতে চায়। জনগণ প্রায় 70% জনগণ জুলাই সনদের পক্ষে হাবট দিল। বিএনপির জন্ম গণভোটের মধ্য দিয়ে সেই বিএনপি গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায়। নিজের জন্মের সাথে যে প্রতারণা করে তার ধ্বংস অনিবার্য, তিনি ন্যাচারাল রিভেঞ্জের শিকার হন। বিএনপি জন্মের সাথে বেইমানি করছে, গণভোট অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করে। আমরা বিশ্বাস করতে চাই দিন শেষে গণভোট অধ্যাদেশ বাতিল করতে পারবে না, জামাত ঠেকিয়ে দিবে, জামাত এটা পাশ করাতে বাধ্য করবে, প্রয়োজন রাজপথে আন্দোলন হবে। কিন্তু এই যে চিন্তা, বেইমানি করা, জন্মের সাথে বেইমানি করা, কারণ গণভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম, এবং এটি তো জনগণের বাইরে। 70% জনগণ জুলাই সনদের উপর রায় দিয়েছে, যেটা বাস্তবায়ন করেন। আমরা জুলাই সনদ ভিত্তিক একটা বাংলাদেশ দেখতে চাই। সংবিধান বদলে ফেলেন, এই 72 সংবিধান চাই না। সংবিধানের মৌল কাঠামো থেকে শুরু করে অনেক কিছুই বদলে জুলাই সনদ ভিত্তিক একটা নতুন বাংলাদেশ চাই। মানুষ এতে রায় দিয়েছে, এটা ডিরেক্ট ডেমোক্রেসি। এখন বিএনপি সেটা ওভারলুক করার চেষ্টা করছে। তাহলে তো এটাই দাঁড়ালো যে বিএনপি জনগণের বাইরে যাচ্ছে। আর জহিরুদ্দিন স্বপনের বক্তব্য যদি এখানে আমরা সেট করি, তাহলে কি বোঝা যায়? জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো পরিণতি হবে, তাহলে বিএনপি পরিণতি হবে আওয়ামী লীগের মতো। এরপরে দেখেন, বিএনপি আওয়ামী লীগ সরকার সংবিধান পূজা করতো, সংবিধানের দোহাই দিতে দিতে শেষ পর্যন্ত আজকে তারা অস্তিত্ব সংকটে। আজকে আওয়ামী লীগের নাম নেওয়া যায় না, এবং জাতির জনক যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার নাম নেওয়া যায় না বাংলাদেশে। কেন? আওয়ামী লীগের অপকর্মের কারণে। এবং কিভাবে এটা হচ্ছে? সংবিধানের দোহাই দিতে দিতে, জনগণের মতামতকে উপেক্ষা করে, জনগণকে উপেক্ষা করে সংবিধানের দোহাই দিয়ে ফেসিবাদ কায়েম করে টিকে থাকতে চেয়েছে। তো বিএনপি সেম থিং করে যাচ্ছে। তারা সংবিধানের দোহাই দিয়ে তারা জনগণের মতামতকে ওভারলুক করার চেষ্টা করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই যে সংবিধানের দোহাই দেওয়া, এটা বিএনপিকে ধ্বংস করবে, বিএনপির পতন ডেকে আনবে বলে আমরা মনে করি। তো দর্শক, শুধু এটা না, আরো নানান বিষয় যেগুলো বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো হবে সেটা বোঝা যায়। দেখেন, বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, মিডিয়া, এদের একটা নেক্সাস, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি একটা হাত ধরে ক্ষমতা এসেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। এখন এই নেক্সাসগুলো যদি কোনোভাবে ভেঙে যায়, তাহলে ক্ষমতা আর টেকা যায় না, যেটা হয়েছে হাসিনার ক্ষেত্রে। হাসিনা জনগণের ভোটে ক্ষমতা আসেনি, একটা কৃত্রিম নেক্সাসে ক্ষমতা ছিল। তো সেই নেক্সাস জনগণের আন্দোলনে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, ধপাস করে এমন ভাবে পড়ে গেছে যে আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না। কারণ ইটস ভেরি সিম্পল যে একটা সরকারের পতন হতে পারে। পতন হয়েছে তাতে কি? তারা ফার্স্ট ছিল, দ্যাট মিন সরকার ছিল, এখন তারা সেকেন্ড হবে, বিরোধী দলে যাবে। কিন্তু না, একদম তাদের অস্তিত্বই কোনোদিন বাংলাদেশে থাকবে না, এরকম তো হওয়ার কথা ছিল না। ওই যে জনগণের ম্যান্ডেট চুরি করে কোন একটা অবৈধ প্রক্রিয়া ক্ষমতায় থাকার ফল এটা হয়েছে। শেখ হাসিনা ভালো না, কিন্তু তার রেখে যাওয়া সবকিছুই ভালো, সবকিছুই ভালো। উনি যে আইন কানুন রেখে গেছে, যে সংবিধান রেখে গেছে, এগুলা সবই ঠিক আছে, খালি শেখ হাসিনা ভালো না। আসলে আমাদের দুর্ভাগ্য, জানেন, আমরা না নিজেরাই চাই না আমাদের ভাগ্য পরিবর্তন করতে। আমি সেদিন দেখতেছিলাম একজন মাননীয় সংসদ সদস্য সংসদে যাচ্ছে হুইল চেয়ারে বসে।
ওনাকে পিছন থেকে একজন ঠেলে নিয়ে যাচ্ছিল, আর একজন ভদ্র মহিলাও ছিল। ওই যে ঠেলে নেওয়া যাওয়া যে হ্যান্ডেলটা আছে না, ওই হ্যান্ডেলের মধ্যে পলিথিন ঝুলতেছিল, খাবার দাবার বা অন্য কিছু নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল জানেন হাসপাতালে ঢুকতেছে। প্রথম আমার কাছে তাই মনে হয়েছে, পরে ভালো করে দেখলাম যে না, ওনাকে তো আমি চিনি, উনি সংসদে আসছে। সংসদের কিছু নিয়ম কানুন আছে, ধরেন পরপর 3 বার যদি আপনি না আসেন বা 5 বার না আসেন বা 7 বার না আসেন, তাহলে আপনার সদস্য পদ থাকবে না, এরকম হইতে পারে। যার জন্য হয়তো উনি আসছে। ঠেলা যখন নিচ্ছিল না, একটা উষ্টা খাইছিল, ওই চাকাটা না কিছুর সাথে ধাক্কা খাইছিল, উনি পড়ে যাইতেছিল। ভাই হায় হায়, ভয় পেয়ে গেছি। পরে যাই হোক, উপরওয়ালার মেহেরবানি, কত কষ্ট কইরা উনি এখানে আসে। উনাকে পাঠাইছে ওনার এলাকার জনগণ। ওই এলাকাতেই দাঁড়াইছিল শিশির মনীষ সাহেব, ওনাকে বেছে নেয় নাই, ওনাকে পছন্দ করে নাই, ওনাকে পছন্দ করছে। উনি কি দিবে এই সংসদে আমি জানি না, তবে আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। এই যে এত দূর থেকে আসা, এই সংসদে আবার যাওয়া কষ্ট তো ভাই। এমন একটা টাইম ওনার শুধু বিশ্রাম আর বিশ্রাম নেওয়ার দরকার। যাই হোক, উনি সংসদে আসছেন, আমাদের শিশির মনীষ সাহেব সংসদে যেতে পারে নাই, তাতে কি আছে? বাহির থেকে উনি যেসব প্রশ্ন এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে, ওই সংসদে যাওয়ার চেয়েও তো বড় এফেক্ট করছে। হ্যাঁ, ওই সংসদে বললে কি হইতো জানি না, তবে আমাদের এই সংসদে, এই সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা সংসদ। এখানে যে বলতেছে, এখানে খুব দ্রুত বেগে ছড়াইয়া যাচ্ছে। ওনার প্রশ্নের উত্তর কে দিবে জানি না, কেউ দেওয়ার কি আছে? আসলে সবচেয়ে ভালো হইতো কি জানেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব আর শিশির মনীষ সাহেব যদি ডিবেট করতো কোনো চ্যানেলে বৈশা, একদম দিন তারিখ ঠিক কইরা, পুরা জাতি দেখতো ভাই। হ্যাঁ, পুরা জাতি দেখতো। কেন বললাম, উনিও কিন্তু মারাত্মক আইন বুঝে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আমার তো মনে হয় শিলংয়ে থাকাকালীন উনি এই সংবিধান গিলা খায়া ফেলাইছে, একদম মুখস্থ ভাই। শুধু সংবিধান না, সংসদের ভিতরে কিভাবে কথা বলতে হবে কিছু নিয়ম কানুন আছে ভাই। সংসদের ভিতরে আর বাইরের কথা এক না, ওইখানকার ভাষা অন্যরকম। যেমন ধরেন, আপনাকে যদি আমি বলি আপনি মিথ্যা কথা বলছেন, এটা আপনি মাইন্ড করবেন, এটা বলা যাবে না, আপনাকে মিথ্যাবাদী বলা যাবে না। হ্যাঁ, আমি কি বলতে পারি, আপনি অসত্য কথা বলেছেন, তাহলে কিন্তু ওই সংসদে এটা এলাও। চিন্তা করেন, এখন আপনি অসত্য কথা বলেছেন আর আপনি মিথ্যা কথা বলেছেন, এই দুইটার মধ্যে কি তফাৎ জানি না, কিন্তু এই সংসদের ভিতরে বললে আপনি অসত্য কথা বলেছেন, এটা বলতে হবে। যার জন্য বললাম সংবিধানটা ওনার মুখস্থ। তবে আমি মনে করি তারেক রহমান সাহেব ভাগ্যবান ভাই, ওনার মতো একজন বিজ্ঞ লোক পাইছে। এতটা সংবিধান বুঝে এই বিএনপির মধ্যে আর যারা আছে, আমার সন্দেহ এতটা সংবিধান বুঝে কিনা। বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশনটাই হয়ে গেছে যে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় গেলে, মন্ত্রী মেয়র বিভিন্ন জায়গায় গেলে তাকে চটকদার কথা বলতে হবে, যেন মিডিয়াতে কথাটা ভাইরাল হয় এবং তিনি নিজে ভাইরাল হতে পারেন। চটকদার কথা বলে বিতর্কের জন্ম দিতে হবে, এবং বিতর্কের জন্ম দিলে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপার প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গেলে, দায়িত্বশীল জায়গায় গেলে, মন্ত্রী মেয়র এরকম জায়গায় অধিষ্ঠিত হলে তাকে বিতর্কিত মন্তব্য করতে হবে, চটকদার কথা বলতে হবে, চটকদার কথা বলে এক ধরনের বিতর্কের জন্ম দিতে হবে, ভাইরাল হতে হবে এবং নিজের পরিচয়ের ব্যাপ্তি বাড়াতে হবে। ভাইরাল হলেই তাকে নিয়ে আলোচনা শুরু হবে। এই ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতে যেন দিনের পর দিন অতিমাত্রায় প্রতিষ্ঠিত হতে চলেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই ব্যাপারগুলো দেখেছি, প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের আমলে আরও বেশি দেখেছি, এবং সেই ব্যাপারগুলো থেকে বর্তমান বিএনপি সরকারও যেন বেরিয়ে আসতে পারছেন না। বিএনপি সরকারের দেয়া দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন, এবং দায়িত্ব পাওয়ার পরে এই বীর মুক্তিযোদ্ধা, তিনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বলছেন যে জামাতও মুক্তিযুদ্ধ চায়নি, দেশের স্বাধীনতা চায়নি, আওয়ামী লীগও দেশের স্বাধীনতা চায়নি, আওয়ামী লীগও পাকিস্তান চেয়েছে। এই যে মন্তব্য, মানে জামাতের সঙ্গে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করবেন, আওয়ামী লীগের সমালোচনা করবেন, শেখ হাসিনার সমালোচনা করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলবেন যে আওয়ামী লীগও বাংলাদেশ চায়নি, আওয়ামী লীগও পাকিস্তান চেয়েছে, জামাতও পাকিস্তান চেয়েছে, তখন বোঝা যায় যে এই ধরনের বিতর্কিত কথা বলতে পারলে ভাইরাল হওয়া যায়। সেই কারণেই রাজনীতিবিদরা এই ধরনের বক্তব্যের আশ্রয় নেন কিনা, এবং নেন বোধহয়। চলুন একটু জেনে দেখি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তিনি আদতে কি বোঝাতে চাইলেন, কি বলতে চাইলেন, ইনিয়ে বিনিয়ে তিনি আসলে
কোন মেসেজটা দিতে চাইলেন এবং সেটা দেয়াটা তার কতটা উচিত হলো সে আলোচনাই করবে এই ভিডিওতে। থাকছিলাম ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালামের কথা, বক্তব্য। তিনি কি বলছেন এই শিরোনামটা দেখে নিন, যেখানে তাকে নিয়ে ৭১ টেলিভিশন শিরোনাম করেছে আওয়ামী লীগ ও জামাত মুক্তিযুদ্ধ চায়নি। আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধ চায়নি, জামাত মুক্তিযুদ্ধ চায়নি, সেটা বাস্তবতা, সেটা প্রমাণিত সত্য। আওয়ামী লীগও নাকি মুক্তিযুদ্ধ চায়নি। কোন প্রেক্ষাপটে তিনি এই কথা? দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজকে ঘুরে সারা দেশের মধ্যে যে একটা নতুন পরিস্থিতি হয় এই নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।